আগের দিন ভেক্টরের সামান্তরিক সূত্র, ত্রিভুজ সূত্র, তার প্রয়োগ এবং তার প্রবলেমস এসবগুলো আমাদের হয়েছিল, প্লাস ভেক্টরের বিভাজন, এগুলো আমাদের হয়েছিল। হয়েছে? এবার যেটা আমরা এগোবো, দুটি ভেক্টরের বিয়োগফল, দুটি ভেক্টরের হচ্ছে বিয়োগফল। ধর এই একটা ভেক্টর এবি রেখা দিয়ে নির্দেশিত হচ্ছে, বি একটা ভেক্টর এসি রেখা দিয়ে নির্দেশিত হচ্ছে। আমরা কি বার করতে চাইছি? এ ভেক্টর মাইনাস অফ বি ভেক্টর বার করতে চাইছি। কি করে বার করব? দেখ, যাকে মাইনাস করব তার সমান্তরাল একটা ভেক্টর আমি অঙ্কন করলাম এখানে। মানে এটার যা মান, এটার যা লেন্থ, এটা সেম লেন্থ, তার মানটা সমান হয়ে গেল। এটার অভিমুখ উপরের দিকে, এটার অভিমুখ নিচের দিকে, তাহলে কি হয়ে গেল? মাইনাস অফ বি। এটার যা লেন্থ, এটা সেম লেন্থ, তাহলে মানটা সমান হয়ে গেল। এটার অভিমুখ উপরের দিকে, এটার অভিমুখ নিচের দিকে, তাহলে কি হয়ে গেল? মাইনাস বি। তাহলে এটা যোগ করলাম, তাহলে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করছি। দেখ, এবার যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, আমরা কিন্তু ওদের লব্ধির মানটা আমরা কিন্তু পেয়ে যাব। বুঝতে পারছিস? তাহলে আমরা যে ভেক্টর থেকে যে ভেক্টর মাইনাস করব, যে ভেক্টর থেকে যে ভেক্টর মাইনাস করব, ধর এ ভেক্টর থেকে বি ভেক্টর মাইনাস করলাম, তাহলে বি ভেক্টরের যে লেন্থ, সেম লেন্থের একটা এখানে লাইন ড্র করলাম, তাহলে মানটা সমান পেলাম। এর মান হচ্ছে উপরের দিকে, এর মান হচ্ছে নিচের দিকে। ঠিক আছে? তাহলে পেলাম, তাহলে আমরা লব্ধি বার পেলাম, তাই তো? আমরা এটাকে এরকমভাবেও করতে পারি। দেখ, ত্রিভুজ সূত্র দিয়ে, ধর এ একটা ভেক্টর এদিকে কাজ করছে, বি একটা ভেক্টর এদিকে কাজ করছে। এ ভেক্টর থেকে বি ভেক্টর মাইনাস করব, তাহলে বি ভেক্টরের সমান্তরাল একটা ভেক্টর অঙ্কন করলাম। এটার যা দৈর্ঘ্য, এটা সেম দৈর্ঘ্য, তাহলে মানটা সমান পেলাম। এটার অভিমুখ উপরের দিকে, এটার অভিমুখ নিচের দিকে, তাহলে বি এটা নিচের দিকে পেলাম, তাই তো? তাহলে এটা পেলাম, লব্ধি পেলাম। আর তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী কি লিখতে পারি? এটা প্লাস এটা ইকুয়াল টু এটা, তাহলে আর ভেক্টর ইকুয়াল টু আমি লিখতে পারি এ ভেক্টর প্লাস মাইনাস অফ বি ভেক্টর, তাহলে পেয়ে গেলাম এ ভেক্টর মাইনাস অফ বি ভেক্টর। তাহলে যেটা মাইনাস করবো তাকে কি করবো? তার একটা সমান্তরাল এবং বিপরীতমুখী ভেক্টর অঙ্কন করলাম। এটার যা দৈর্ঘ্য, এটা সেম দৈর্ঘ্য, তাহলে মানটা সমান পেলাম। এর মান, এর অভিমুখটা উপরের দিকে, এর অভিমুখ নিচের দিকে, তাহলে এটা পেলাম হচ্ছে মাইনাস বি, তাই তো? তাহলে এই দুটোর মধ্যে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করলাম, তাহলে এটা প্লাস এটা দ্যাট ইজ ইকুয়াল টু এটা, তাহলে এখানে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর পেয়ে গেলাম। যদি আমরা উল্টোটা বার করতে যেতাম, বি ভেক্টর মাইনাস অফ এ ভেক্টর, যেখানে তাহলে এটা এ আছে, এটা বি আছে, তাহলে যেহেতু মাইনাস এ, তাহলে এর একটা সমান্তরাল এবং বিপরীতমুখী ভেক্টর অঙ্কন করলাম মাইনাস অফ এ। এটার যা দৈর্ঘ্য, এটা সেম দৈর্ঘ্য, এটার অভিমুখ এদিকে, এটার দৈর্ঘ্য উল্টো দিকে, তাহলে মাইনাস এ পেলাম, তাই তো? তাহলে এই দুটো লব্ধি ত্রিভুজ সূত্র অনুযায়ী কোন দিকে পাবো? আর এইদিকে পাবো। তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী কি লিখতে পারি? আর ওয়ান ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর মাইনাস প্লাস এ ভেক্টর, আর লিখতে পারি বি ভেক্টর মাইনাস অফ এ ভেক্টর। তাহলে যে ভেক্টরকে মাইনাস করবো তার একটা সমান্তরাল এবং বিপরীতমুখী ভেক্টর উল্টো দিকে অঙ্কন করলাম। এখানে বি কে মাইনাস করছি বলে বি এর সমান্তরাল এবং বিপরীতমুখী ভেক্টর উল্টো দিকে অঙ্কন করছি। এটার যা দৈর্ঘ্য, এটা সেম দৈর্ঘ্য, তাহলে বি পেলাম। এটার অভিমুখ উপরের দিকে, এটার অভিমুখ নিচের দিকে, তাহলে মাইনাস বি পেলাম। তাহলে এই দুটোর মধ্যে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করছি, তাহলে দেখ মাইনাস বি ভেক্টর প্লাস এ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর, তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর পেয়ে গেলাম। যদি এ ভেক্টর মাইনাস করি, তাহলে এর একটা সমান্তরাল এবং বিপরীতমুখী ভেক্টর অঙ্কন করলাম, তাহলে মাইনাস এ পেলাম। তাহলে এটা প্লাস এটা ইকুয়াল টু এটা, তাহলে আর ওয়ান এটা এটা পেয়ে গেলাম। ওকে, তাহলে এটা লিখে রাখবি। এটা হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বার করছি, দুটো ভেক্টরের বিয়োগফল করছি আমরা জিওমেট্রিক্যালি, জ্যামিতিকগতভাবে। এটা বি ভেক্টর মাইনাস এ ভেক্টর করছি, বিয়োগফল করছি জ্যামিতিকগতভাবে। একে ডাকে একটু
তাহলে এটা লিখে রাখবি এ ভেক্টর মাইনাস অফ বি ভেক্টর, ঠিক আছে, বি ভেক্টর মাইনাস অফ ভেক্টর। যাকে মাইনাস করবো তার সমান্তরাল এবং বিপরীতমুখী ভেক্টর অঙ্কন করলাম, তারপর সেটা সূত্র অ্যাপ্লাই করলাম। হলো, এবার লিখবি স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে ভেক্টরের প্রকাশ এবং দিক নির্দেশক কোসাইন। লিখবি স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে ভেক্টরের প্রকাশ এবং দিক নির্দেশক কোসাইন। স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে ভেক্টরের প্রকাশ এবং দিক নির্দেশক কোসাইন। প্রথমে দেখ 2D রিপ্রেজেন্টেশন, যদি একটুখানি আমরা করেছিলাম অবস্থান ভেক্টর করবার সময়। ধর পি একটা বিন্দু যার স্থানাঙ্কের মান হচ্ছে x, y, এর সঙ্গে অরিজিনটা জয়েন করলাম মূল বিন্দুটা, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে অবস্থান ভেক্টর r, তার মান কি লিখতে পারি, ভেক্টরটা কি লিখতে পারি, x ইন্টু i ক্যাপ y ইন্টু j ক্যাপ। মনে আছে, পি একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x, y, পি বিন্দুর সঙ্গে মূল বিন্দু যোগ করলাম, তাহলে এটা কি পেলাম, অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর ইকুয়াল টু লিখতে পারি কি, x এর মান ইন্টু ডিরেকশন প্লাস y এর মান ইন্টু ডিরেকশন। এই অবস্থান ভেক্টরটা x অক্ষের সঙ্গে আলফা কোণ করে আছে এবং y অক্ষের সঙ্গে মনে করি বিটা কোণ করে আছে। তাহলে আমি যদি এখানে লম্বটা নিই তাহলে এটা কি পাবো, x পাবো, তাই তো। তাহলে cos আলফা ইকুয়াল টু কি লিখতে পারি, x বাই r এর মান মানে মড অফ r। এখানে r ভেক্টর মানে কি লিখতে পারি, x i ক্যাপ y j ক্যাপ। তাহলে মড অফ r মানে কি লিখতে পারি, রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। মনে আছে, কোএফিসিয়েন্ট অফ i স্কয়ার, i এর সহগ স্কয়ার প্লাস j এর সহগ স্কয়ার, বা এটাকে বলা হচ্ছে x অক্ষের দিক নির্দেশক কোসাইন বা ডিরেকশন কোসাইন অফ x অ্যাক্সিস। কিভাবে মনে রাখবি, সবসময় তো ডায়াগ্রাম করতে পারবি না। তাহলে x অক্ষের দিক নির্দেশক কোসাইন l বা cos আলফা ইকুয়াল টু লিখতে পারি i এর সহগ কত, x বাই মড অফ r, মানে এটা। সিমিলারলি আমরা যদি এখান থেকে এর উপর পারপেন্ডিকুলার টানি তাহলে এটা কি পাবো, y। তাহলে cos অফ বিটা ইকুয়াল টু কি লিখতে পারি, y বাই মড অফ r, মানে x বাই r এটা, তাই তো। সেটাকে বলা হচ্ছে y অক্ষের দিক নির্দেশক কোসাইন m, y অক্ষের দিক নির্দেশক কোসাইন। এটা কি পেলাম আমরা, 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন পেলাম, থ্রিটা আসছে। তাহলে আরেকবার বলছি, পি একটি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x, y, পি বিন্দুর সঙ্গে মূল বিন্দু যোগ করলে তাহলে এটা কি পেলাম, অবস্থান ভেক্টর পেলাম, পি এর অবস্থান ভেক্টর পেলাম। সেটা সমান কি লিখতে পারি, x এর মান ইন্টু ডিরেকশন প্লাস y এর মান ইন্টু ডিরেকশন। তাহলে মড অফ r সমান কি লিখতে পারি, i এর সহগ স্কয়ার প্লাস j এর সহগ স্কয়ার। মনে করি অবস্থান ভেক্টরটা x অক্ষের সঙ্গে আলফা কোণ সৃষ্টি করেছে, তাহলে এখান থেকে যদি লম্বটা নিই তাহলে পাচ্ছি x। তাহলে cos আলফা ইকুয়াল টু কি লিখতে পারি, x বাই মড অফ r, তাকে বলছে x অক্ষের দিক নির্দেশক কোসাইন। সিমিলারলি আমরা যদি এখান থেকে উপর লম্বটা আনতাম তাহলে cos বিটা ইকুয়াল টু লিখতে পারি y বাই মড অফ r, তাকে লিখতে পারি y অক্ষের দিক নির্দেশক কোসাইন। আচ্ছা, তাহলে লিখে রাখবি p একটি বিন্দু যার স্থানাঙ্ক x, y, p একটি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x, y, p
পি বিন্দুর সঙ্গে মূল বিন্দু যোগ করা হলো। সেটি হলো পি এর অবস্থান ভেক্টর। তাহলে আর ইকুয়াল টু লিখতে পারি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তাহলে মড ভ্যালু অফ আর ইকুয়াল টু এটা মনে করি অবস্থান ভেক্টরটি এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ, মনে করি অবস্থান ভেক্টরটি এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ এবং ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ সৃষ্টি করেছে। মনে করি অবস্থান ভেক্টরটি এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ এবং ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ সৃষ্টি করেছে। তাহলে cos আলফা ইকুয়াল টু লিখবি x বাই মড অফ r ইকুয়াল টু লিখবি l। এলটাকে লিখে রাখবি x অক্ষের দিক নির্দেশক কোসাইন, x অক্ষের দিক নির্দেশক কোসাইন বা ডিরেকশন কোসাইন অফ x অ্যাক্সিস, x অক্ষের দিক নির্দেশক কোসাইন বা ডিরেকশন কোসাইন অফ x অ্যাক্সিস, x অক্ষের দিক নির্দেশক কোসাইন বা ডিরেকশন কোসাইন অফ x অ্যাক্সিস। Similarly, cos beta equal to y by mod of r cos beta equal to y by mod of r সেটিকে m দ্বারা নির্দেশিত করা হয়। লিখে সেটা হলো y অক্ষের দিক নির্দেশক কোসাইন, y অক্ষের দিক নির্দেশক কোসাইন বা ডিরেকশন কোসাইন অফ y অ্যাক্সিস। আচ্ছা, 3-dimensional representation। Three-dimensional representation। Three। তাহলে পি একটা পয়েন্ট, কোঅর্ডিনেট x, y, z, এটা কি পি এর অবস্থান ভেক্টর, তাই তো? তাহলে আর সমান কি লিখতে পারি x এর মান ইনটু অভিমুখ, y এর মান ইনটু অভিমুখ, z এর মান ইনটু অভিমুখ। তাহলে মড ভ্যালু অফ আর সমান কি লিখতে পারি i এর সহগের স্কয়ার, সেই একইভাবে j এর সহগের স্কয়ার, k এর সহগের স্কয়ার, তাই তো? তাহলে দেখ ঘরের কোণটা ধরো y অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা z অ্যাক্সিস, p একটা পয়েন্ট হচ্ছে এরকম স্পেসে আছে 3D-তে, তোরা যেহেতু প্রেজেন্ট নিয়ে আমাকে এরকমভাবেই দেখাতে হচ্ছে। এখানে আছে স্পেসে, এটা y অ্যাক্সিস, x অ্যাক্সিস, z অ্যাক্সিস। তাহলে এটা হচ্ছে মূল বিন্দুর সঙ্গে যোগ করলাম, অবস্থান ভেক্টর পেলাম। এই অবস্থান ভেক্টরটা x অক্ষের সঙ্গে আলফা, y অক্ষের সঙ্গে বিটা, z অক্ষের সঙ্গে গামা। এই যে অবস্থান ভেক্টরটা, এক মিনিট, আরো 4-5টা হাতছে।
এই অবস্থান ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে বিটা এবং জেড অক্ষের সঙ্গে গামা। তাহলে এখান থেকে যে লম্বটা নিয়ে এটাতে পাবো এক্স, এটা লম্ব টানলে ওয়াই, এটা লম্ব টানলে জেড, তাই তো। এর বেশিটা আমি দেখাতে পারবো না, কারণ এখানে আমি দুটোই একমাত্র দেখাতে পারবো, থার্ডটা দেখাতে গেলেই গন্ডগোল। তাহলে এটা এক্স অক্ষের সঙ্গে এটা আলফা কোণ সৃষ্টি করেছে, ওয়াই অক্ষের সঙ্গে তাহলে এটা বিটা কোণ সৃষ্টি করেছে, এবং জেড অক্ষের সঙ্গে এটাকে আমাকে এরকমভাবে দেখাতে হবে গামা কোণ সৃষ্টি করেছে। তাহলে এখানে যদি লম্বটা নিই তাহলে এটা হয়ে যাবে এক্স, তাহলে cos আলফা ইকুয়াল টু এল ইকুয়াল টু আমি লিখতে পারি এক্স বাই মড অফ আর। এটা কি পেলাম, এক্স অক্ষের দিক নির্দেশক কোসাইন। সিমিলারলি যদি এখানে লম্বটা নিই তাহলে এটা ওয়াই cos বিটা ইকুয়াল টু ওয়াই বাই মড অফ আর, সেটা হচ্ছে ওয়াই অক্ষের দিক নির্দেশক কোসাইন এম। সিমিলারলি এটা তো আমরা দেখাতে পারবো না এখান থেকে, কারণ এটা আমরা 2D তে দেখাচ্ছি, 3D তবুও যদি দেখাস এরকমভাবে হবে, এটা হয়ে যাবে জেড। তাহলে cos গামা ইকুয়াল টু একইভাবে লিখতে পারি জেড বাই মড অফ আর, সেটাকে হচ্ছে n দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষের দিক নির্দেশক কোসাইন, এটা হচ্ছে ওয়াই অক্ষের দিক নির্দেশক কোসাইন, এটা হচ্ছে জেড অক্ষের দিক নির্দেশক কোসাইন। আচ্ছা, তুই কিভাবে মনে রাখবি, এক্স অক্ষের দিক নির্দেশক কোসাইন ইকুয়াল টু আর এর সহগ বাই মড অফ আর, ওয়াই অক্ষের জে এর সহগ বাই মড অফ আর, কে এর সহগ বাই মড অফ আর। সবসময় মনে রাখবি যে n স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 1। এটা কিন্তু 2 মার্কসের প্রুফ দেয়। কি করে হবে দেখা যাক, লেফট হ্যান্ড সাইড আমরা কি লিখছি l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার। l স্কয়ার মানে কি লিখতে পারি x বাই মড অফ r তার হোল স্কয়ার, তার মানে x স্কয়ার বাই r স্কয়ার। m স্কয়ার মানে y স্কয়ার বাই r স্কয়ার। n স্কয়ার মানে z স্কয়ার বাই r স্কয়ার। তাহলে r স্কয়ার দেখ লসাগু হলো, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, তাই তো। এটা হচ্ছে r, তাহলে এখানে বসিয়ে দিলাম দেখ, তাহলে r স্কয়ার বাই r স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে এর মানে কি x বাই মড অফ r তার হোল স্কয়ার মানে r স্কয়ার, y স্কয়ার বাই r স্কয়ার, z স্কয়ার বাই r স্কয়ার, r স্কয়ার হচ্ছে এলসিএম মানে লসাগু হয়ে গেল, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। আমরা কি জানি r ইকুয়াল টু রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে বসিয়ে দিলাম r স্কয়ার বাই r স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা যদি প্রমাণ আসে 2 মার্কসে, তোকে পুরোটাই কিন্তু আঁকতে হবে এবং লিখতে হবে, মানে এটাও লিখতে হবে আঁকতে হবে। আরেকবার বলছি তারপর লিখে দিচ্ছি। পি একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x, y, z। পি বিন্দুর সঙ্গে মূল বিন্দু যোগ করলাম, তাই তো। এটা পেলাম কি না অবস্থান ভেক্টর। এই অবস্থান ভেক্টর r ইকুয়াল টু আমরা কি লিখতে পারি x এর মান ইনটু ডিরেকশন, y এর মান ইনটু ডিরেকশন, z এর মান ইনটু ডিরেকশন। এবং মড ভ্যালু অফ r সমান কি লিখতে পারি i এর সহগ স্কয়ার, j এর সহগ স্কয়ার, k এর সহগ স্কয়ার। আমি যখন অবস্থান ভেক্টর বলেছিলাম তখন কিন্তু বলেছিলাম, এক্সপ্লেন করেছিলাম। তাহলে এরকম ভাবে মনে রাখবে, হয়েছে। এই অবস্থান ভেক্টরটা x অক্ষের সঙ্গে আলফা, y অক্ষের সঙ্গে বিটা, z অক্ষের সঙ্গে গামা সৃষ্টি করছে। তাহলে cos আলফা ইকুয়াল টু a ইকুয়াল টু কি লিখতে পারি x বাই মড অফ r, সেটাকে লিখতে পারি x অক্ষের দিক নির্দেশক কোসাইন। cos বিটা m ইকুয়াল টু লিখতে পারি কি y বাই মড অফ r, y অক্ষের দিক নির্দেশক কোসাইন। cos গামা n ইকুয়াল টু লিখতে পারি z বাই মড অফ r, সেটা হচ্ছে z অক্ষের দিক নির্দেশক কোসাইন, যেখানে l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়াল টু 1। হয়েছে। কি করে লেফট হ্যান্ড সাইড লিখছি l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার, l মানে x বাই r তার হোল স্কয়ার, y বাই r তার হোল স্কয়ার, z বাই r তার হোল স্কয়ার। r স্কয়ার লসাগু হচ্ছে বসিয়ে দিচ্ছি, কারণ r স্কয়ার মানে হচ্ছে এটা, r স্কয়ার করে দিলাম। তাহলে তাহলে p একটি বিন্দু যার স্থানাঙ্ক x, y, z। p একটি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x, y, z। p বিন্দুর সঙ্গে মূল বিন্দু যোগ করা হলো,
আর হলো পি এর অবস্থান ভেক্টর, আর হলো পি এর অবস্থান ভেক্টর। যেখানে আর সমান লিখতে পারি এইগুলো। তাহলে মোট ভ্যালু অফ আর হচ্ছে এটা, মনে করি অবস্থান ভেক্টরটা x অক্ষের সঙ্গে আলফা, মনে করি অবস্থান ভেক্টরটি x অক্ষের সঙ্গে আলফা, y অক্ষের সঙ্গে বিটা এবং z অক্ষের সঙ্গে গামা কোণ সৃষ্টি করেছে। তাহলে cos আলফা equal to লিখবি x by mod of r লিখবি equal to l, লিখে রাখবি x অক্ষের দিক নির্দেশক কোসাইন, x অক্ষের দিক নির্দেশক কোসাইন। Similarly, cos beta equal to cos beta y by mod of r, cos beta equal to y by mod of r m দিয়ে নির্দেশিত করা হয়, তাকে বলছে y অক্ষের দিক নির্দেশক কোসাইন। cos gamma equal to n equal to z by mod of r তাকে লিখে রাখবি z অক্ষের দিক নির্দেশক কোসাইন, z অক্ষের দিক নির্দেশক কোসাইন। যেখানে লিখে রাখবি l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 1। the left hand side l square plus n square plus n square चलो बसे दिलाम एक ना लिखे दाखिल 1 मिनट अच्छा তাহলে একটা एग्जांपल দিলে ক্লিয়ার হবে হচ্ছে এটা
একটি বিন্দু যার স্থানাঙ্ক হলো একটি বিন্দু যার স্থানাঙ্ক হলো 1, -2, 3। একটি বিন্দু যার স্থানাঙ্ক হলো 1, -2, 3। বিন্দুটির অবস্থান ভেক্টর নির্ণয় করো। বিন্দুটির x অক্ষ, y অক্ষ এবং z অক্ষের দিক নির্দেশক কোসাইন নির্ণয় করো। বিন্দুটির x অক্ষ, y অক্ষ এবং z অক্ষের দিক নির্দেশক কোসাইন নির্ণয় করো। x অক্ষ, y অক্ষ এবং z অক্ষের দিক নির্দেশক কোসাইন নির্ণয় করো। এবং বিন্দুটি x অক্ষ, y অক্ষ এবং z অক্ষের সঙ্গে কত কোণ সৃষ্টি করছে। বিন্দুটি x অক্ষ, y অক্ষ এবং z অক্ষের সঙ্গে কত কোণ সৃষ্টি করছে। কত কোণ সৃষ্টি করছে। তাহলে দেখ, অবস্থান ভেক্টরটা তো পেয়ে গেলাম 1 × i cap -2 × j cap 3 × k cap। তাহলে i cap -2j cap + 3k cap। ঠিক আছে, and mod value of r equal to r কত হবে, i এর সহগের স্কয়ার, that is 1 স্কয়ার, j এর সহগের স্কয়ার + k এর সহগের স্কয়ার। তাহলে কত আসছে 1 + 4 + 9, that is √14। তাই তো? তাহলে x অক্ষের দিক নির্দেশক কোসাইন cos আলফা ইকুয়াল টু কি করে মনে রাখতে বলেছিলাম, i এর সহগ বাই mod of r, মানে 1/√14। y অক্ষের দিক নির্দেশক কোসাইন cos অফ বিটা কি বলেছিলাম, j এর সহগ বাই mod of r 2/√14। cos অফ গামা n ইকুয়াল টু k এর সহগ বাই mod of r 3/√14। হলো? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আলফা ইকুয়াল টু সমান কি লিখতে পারি, যদি অ্যাঙ্গেলটা জানতে চাই x অক্ষের সঙ্গে কত কোণ সৃষ্টি করেছে, তাহলে আলফা ইকুয়াল টু কি লিখতে পারি, cos অফ ইনভার্স। যখন তোরা আসবি ক্যালকুলেটর দিয়ে দেখিয়ে দেবো কী করে রাখতে হবে। cos টু দি পাওয়ার -1 না, এটাকে cos ইনভার্স বলে। cos ইনভার্স অফ 1/√14 কী করে ক্যালকুলেট করতে হয়, আসবি যখন ক্যালকুলেটর দিয়ে দেখিয়ে দেবো। সিমিলারলি বিটা ইকুয়াল টু কি লিখতে পারি, cos ইনভার্স অফ, এটা কত হবে -2/√14। এটা কি যে অক্ষের সঙ্গে কত কোণ, cos ইনভার্স অফ 3/√14। হলো? নেক্সট লিখবি ভেক্টরের গুণফল। ভেক্টরের গুণফল
ভেক্টরকে সাধারণত তিনটে প্রসেসে গুণ করা হয়। একটা হচ্ছে ডট প্রোডাক্ট বা ডট গুণফল, একটা হচ্ছে ক্রস গুণফল, আর একটা হচ্ছে ট্রিপল প্রোডাক্ট বা তিনটে একসঙ্গে গুণফল। ট্রিপল প্রোডাক্টটা বোর্ডের সিলেবাসে নেই, ডট এবং ক্রসটাই আছে। ভালো করে শোনো, দুটো ফর্মুলার ডাইরেক্ট অ্যাপ্লিকেশনস আছে, কিন্তু তবুও তোরা জিজ্ঞেস করতে পারছিস যে কেন এটা সাইন আসছে, কেন কস আসছে, তাই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। ধরে নিলাম এ একটা ভেক্টর আছে আর একটা বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে বিটাকে আমরা দুটো উপাংশে ভাগ করতে পারি। এদিকে কত পাবো? বি কস অফ থিটা, বিটা হচ্ছে মানটা নিলাম, আর এদিকে কত পাবো? বি সাইন থিটা। কারণ তোরা জানিস অ্যাঙ্গেলের সংলগ্ন উপাংশটা কস হয় আর একটা হচ্ছে সাইন হাফ। তাহলে এর সঙ্গে যখন বি গুণ করবো, তারপরে যখন বি কস উপাংশ গুণ করছি, তাহলে তখন পাচ্ছি এ বি কস থিটা। বিটাকে দুটো অংশ ভাগ করছি, একটা হচ্ছে বি কস থিটা, একটা হচ্ছে বি সাইন থিটা। আমরা তো একই লাইনে নেই, গুণ করতে পারবো না, তাই তো? তার মানে যখন বি কস থিটা উপাংশের সঙ্গে একে গুণ করছি, তাহলে আমরা পাচ্ছি এ বি কস থিটা। এটাকে বলা হচ্ছে ডট গুণফল। কেন ডট গুণফল বা স্কেলার গুণফল? এর কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, আলাদা কোনো অভিমুখ নেই। কেন? এও এদিকে কাজ করছিল, বি কস থিটাও এদিকে কাজ করছে, মানে আলাদা কোনো অভিমুখ পাচ্ছি না। কিন্তু এর সঙ্গে যখন সাইন কম্পোনেন্ট গুণ করবো, তখন একটা এক্সট্রা লম্ব উপাংশ আসছে, তাকে বলা হচ্ছে ক্রস গুণফল বা ভেক্টর গুণফল। বুঝছে? আমি এটা দেখিয়ে দিচ্ছি কারণ কেন কস কেন সাইন আসছে। তাহলে আমি যেটা মেন লিখবো সেটা দেখ, লিখবি ভেক্টরকে সাধারণত তিনটে পদ্ধতিতে গুণ করা হয়। ভেক্টরকে সাধারণত তিনটে পদ্ধতিতে গুণ করা হয়। একটা লিখে রাখবি ডট প্রোডাক্ট ডিওপি বা ডট গুণফল বা স্কেলার গুণফল। নাম্বার 2 হচ্ছে ক্রস প্রোডাক্ট বা ভেক্টর গুণফল। নাম্বার 3 লিখে রাখবি ট্রিপল প্রোডাক্ট বা তিনটে একসঙ্গে গুণফল। এটা বোর্ডের সিলেবাসে নেই, এই দুটো আছে। ডট গুণফল মানে ধর এ ডট বি করছি, তাহলে আমরা লিখবো মড অফ এ মানে এর মান, মড অফ বি বি এর মান ইন্টু কস থিটা। তোরা জিজ্ঞেস করতে পারবি, এটা ডাইরেক্ট অ্যাপ্লিকেশন হচ্ছে, আবার বলছি কোনো প্রমাণ নেই, কিন্তু তোরা আমাকে এক্ষুনি জিজ্ঞেস করবে কেন কস থিটা, তাই জন্যই আমি বললাম। এ এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, তাহলে বিটাকে দুটো উপাংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে বি কস থিটা, একটা হচ্ছে বি সাইন থিটা। এর সঙ্গে যখন বি কস থিটা গুণ করবো, তাহলে আমরা পাবো এ বি কস থিটা। এর কোনো একটা নির্দিষ্ট আলাদা করে উপাংশ নেই, কারণ এও এদিকে কাজ করছিল, বি কস থিটাও এদিকে কাজ করছে, তাই জন্য এটাকে বলা হচ্ছে ডট গুণফল বা স্কেলার গুণফল। কিন্তু এর সঙ্গে যখন বি সাইন থিটা গুণ করবো, তখন একটা আলাদা লম্ব উপাংশ পাবো, এর থেকে লম্ব উপাংশ পাবো, তার মানে একটা আলাদা অভিমুখ পাবো, তাকে বলছে ক্রস গুণফল। সেটা পরে আমি আসছি। তাহলে এ ডট বি মানে আমি কি লিখতে পারি? মড অফ এ মড অফ বি কস থিটা। বুঝতে পারলেন কেন এটা করেছিলাম? তাহলে লিখবি প্রথমে হেডিং বি ডট গুণফল। ভালো করে শুনুন, বোঝার আছে। তাহলে এ ডট বি ইকুয়াল লিখবি মড অফ এ মড বি কস থিটা, বা আমরা লিখতে পারি এ বি কস থিটা, যেহেতু মান। হলো? ধর এটা কেন কস এসছে নিশ্চয়ই বুঝতে পেরেছিস, একবার লিখলাম এ বি কস থিটা। ধর আই ডট আই গুণ করছি, আইটা কি রে? এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। এটা কি? এটাও এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। তাহলে এই ফর্মুলা অনুযায়ী গুণ করছি, দেখ মড অফ আই, এটাও কি মড অফ আই, এটাও এক্স অক্ষ বরাবর কাজ করছে, এটাও এক্স অক্ষ বরাবর কাজ করছে। এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। দুটোই তো এক্স অক্ষ বরাবর কাজ করে, তাদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। যে কোনো ইউনিট ভেক্টরের মান কত? 1 মড, এটার কত? 1 cos 0 মান কত? 1, তার মানে আলটিমেটলি 1। সিমিলারলি যদি জে ডট জে গুণ করি, একইভাবে দেখতো মড অফ জে, এটাও কি মড অফ জে, এটাও ওয়াই অক্ষ বরাবর কাজ করছে, এটাও ওয়াই অক্ষ বরাবর কাজ করছে, এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি, তাহলে এটা 1। সিমিলারলি কে ডট কে, সেটা হচ্ছে 1। তার মানে একই জিনিসগুলো যদি ডট প্রোডাক্ট করি তাহলে 1 হয়ে যাচ্ছে।
আরেকবার এক্সপ্লেন করছি। আই ডট আই এই ফর্মুলা অনুযায়ী এটা ওয়াই বিটা ওয়াই, তাহলে মড অফ আই এটাও এক্স অক্ষ বরাবর কাজ করছে, এটাও এক্স অক্ষ বরাবর কাজ করছে, এটার মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি। তাহলে ইউনিট ভেক্টর মড 1 এটা হচ্ছে 1 cos 0 মানে হচ্ছে 1 আলটিমেটলি 1। সিমিলারলি জে ডট জে মানে হচ্ছে 1, কে ডট কে মানে হচ্ছে 1। ঠিক আছে, বুঝছে? কিন্তু ধর আই ডট জে গুণ করছি, এটা এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটা ওয়াই অক্ষ বরাবর, তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা কি লিখতে পারি যে মড অফ আই এটা কি মড অফ জে, এটা এক্স অক্ষ বরাবর কাজ করছে, এটা ওয়াই অক্ষ বরাবর, দুটো মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। এটা 1 cos 90 মানে 0 আলটিমেটলি 0। সিমিলারলি জে ডট কে গুণ করলে 0 হবে, কে ডট আই এটা গুণ করলে 0 হবে। তার মানে একই জিনিসগুলোর ডট প্রোডাক্ট করলে 1 হচ্ছিল, অন্য জিনিসগুলোর ডট প্রোডাক্ট করলে 0 হয়ে যাচ্ছে। কেন? cos 90 চলে আসছে। এটা x অক্ষ y অক্ষ cos 90, এটা y অক্ষ z অক্ষ cos 90 মানে 0, z অক্ষ এবং x অক্ষ যেটা cos 90। হ্যালো, এবং সবসময় মনে রাখবে এটা প্রমাণ করতে দেয় অনেক সময় এ ডট বি ইকুয়াল টু আমরা লিখতে পারি বি ডট এ। কেন? লেফট হ্যান্ড সাইড এ ডট বি এটা গুণ করছি, তাহলে কি লিখতে পারি মড অফ এ মড অফ বি cos থিটা, রাইট হ্যান্ড সাইড বি ডট এ উল্টো দিক থেকে গুণ করছি, মড বি মড অফ এ উল্টো দিক থেকে গুণ করছি, তাহলে অ্যাঙ্গেলটা কি হবে মাইনাস অফ cos থিটা। অ্যাঙ্গেল আমরা কিরকম মেজার করি? এই দিক থেকে মেজার করি, যখন উল্টো দিক থেকে মেজার হয় তাহলে মাইনাস থিটা হয়ে যায়। তাহলে cos অফ মাইনাস থিটা মানে কি হয়ে যায়? cos থিটা না? তাহলে আমরা লিখতে পারি a ডট b ইকুয়াল টু b ডট a। যেহেতু উল্টো দিক থেকে গুণ করছি cos মাইনাস থিটা, cos মাইনাস থিটা বানাচ্ছিলাম কি হয়ে যায়? cos থিটা ম্যাথসে পড়েছিস অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের ক্ষেত্রে ট্রিগোনোমেট্রি থার্ড বা ফোর্থ চ্যাপ্টার বা সেকেন্ড চ্যাপ্টার কিছু একটা হবে। হয়েছে? তাহলে গুণ করবো কি করে দেখা যাক। আমি একটা ফর্মুলা করে দিচ্ছি, তোদের করতে সুবিধা হবে, যে কোনো সময় সুবিধা হবে। ধর এ একটা ভেক্টর চুজ করছি, ax i ক্যাপ bx j ক্যাপ cx k ক্যাপ, মানে যেখানে ax bx cx ফার্স্ট ভেক্টরের i j k এর সহগ, এবং b আর একটা ভেক্টর নিচ্ছি ay i ক্যাপ by j ক্যাপ cy k ক্যাপ, যেখানে ay by cy ফার্স্ট সেকেন্ড ভেক্টরের i j k এর সহগ।
তাহলে ফার্স্ট একটা ভেক্টর নিচ্ছি ax i ক্যাপ bx j ক্যাপ cx k ক্যাপ, যেখানে ax bx cx ফার্স্ট ভেক্টরের i j k সহ। সেকেন্ড একটা ভেক্টর নিচ্ছি ay i ক্যাপ by j ক্যাপ cy k ক্যাপ সেকেন্ড ভেক্টরের i j k সহ। হলো? তাহলে দেখ a ডট b গুণ করছি, ভালো করে শোন। তাহলে ax ay i ডট i সমান কত হবে 1, একটু আগে পেয়েছি। ax by i ডট j কত হয়ে যাবে 0, ax cy i ডট k কত হয়ে যাবে 0। এই সিমিলার জিনিসগুলো ডট প্রোডাক্ট করলে কি হয় 1 হয়। তাহলে এটার সঙ্গে এটা গুণ হয়ে কি পেলাম ax by পেলাম না, ax by i ডট i মানে 1, ax by i ডট j মানে কত 0, ax cy i ডট k মানে কত 0। আবার এটার সঙ্গে গুণ করছি দেখ bx ay j ডট i 0, bx by j ডট j মানে কত 1, bx cy j ডট k মানে কত 0। তার মানে এটা এক্সিস্ট করছে। আবার cx ay k ডট i 0, cx by k ডট j 0, cx cy k ডট k মানে কত 1। তাই তো? তার মানে কি পেলাম তোর মনে রাখার সুবিধে ax ay bx by cx cy, যেখানে ax bx cx ফার্স্ট ভেক্টরের i j k সহ, ay by cy সেকেন্ড ভেক্টরের i j k সহ। ইজিলি মনে রাখতে পারবি। তাহলে a ডট b করে পেলাম। তাহলে ax ay bx by cx cy, যেখানে ax bx cx ফার্স্ট ভেক্টরের i j k সহ, ay by cy সেকেন্ড ভেক্টরের i j k সহ। কোথায় ডট প্রোডাক্ট অ্যাপ্লাই করব লিখে রাখবি। যে কোনো স্কেলার রাশির মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা ডট প্রোডাক্ট ব্যবহার করি। কোনো স্কেলার রাশির মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা সবসময় ডট প্রোডাক্ট ব্যবহার করি। যেমন এক্সাম্পল লিখে রাখবি কার্য ক্ষমতা শক্তি, কার্য ক্ষমতা শক্তি। এক্সাম্পল লিখবি একটি বস্তুর উপর প্রযুক্ত বল F ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ নিউটন। একটি বস্তুর উপর প্রযুক্ত বল F ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ নিউটন। এবং সরণ 3i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 2k ক্যাপ মিটার সরণ। তাহলে কৃতকার্যের মান নির্ণয় করো। কৃতকার্যের মান নির্ণয় করো। দেখে না কৃতকার্য একটা স্কেলার রাশি f ডট s, ওই জন্যই আমরা লিখি দেখ f s cos থিটা। যাই হোক আমরা কি দিয়ে অ্যাপ্লাই করব ax ay bx by cx cy। ফার্স্ট ভেক্টরটার ax কত সহগ কত i এর সহগ 2, bx কত j এর সহগ -1, cx কত k এর সহগ হচ্ছে 1। সেকেন্ড ভেক্টরটার ay কত i এর সহগ 3, by কত 1 j এর সহগ, cy কত -2। তাহলে কৃতকার্য মানে কি লিখতে পারি ax ay bx by cx cy। তাহলে বসিয়ে দেখ 2 × 3 -1 × 1 1 × -2, তাহলে 6 -1 -3 that is 3 কত 2 অনেক ইজি হয়ে গেল। ফর্মুলাটা পড়ে দেওয়ার পরে ax ay bx by cx cy, যেখানে ax bx cx ফার্স্ট ভেক্টরটার i j k সহ, ay by cy সেকেন্ড ভেক্টরটার i j k সহ।
ফার্স্ট ভেক্টরটা x হচ্ছে 2, bx হচ্ছে -1, cx হচ্ছে 1, সেকেন্ড ভেক্টরটা ay হচ্ছে 3, by হচ্ছে 1, cy হচ্ছে -2। আচ্ছা, নাম্বার 2, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করার ক্ষেত্রে নাম্বার 2 দিয়ে লিখি, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করার ক্ষেত্রে আমরা ডট প্রোডাক্ট ব্যবহার করি। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করার ক্ষেত্রে আমরা ডট প্রোডাক্ট ব্যবহার করি। তাহলে a ডট b ইকুয়াল টু লিখতে পারি মড a মড b cos অফ থিটা। তাহলে cos থিটা মানে কি লিখতে পারি রে, a ডট b বাই মড অফ a মড অফ b, তাই না? তাহলে a ডট b মানে কি লিখতে পারি, ax ay bx by cx cy বাই মড অফ a মানে এটার মড মানে কি রুট ওভার অফ ax স্কয়ার প্লাস bx স্কয়ার প্লাস cx স্কয়ার, আর এটার ক্ষেত্রে ay স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cy স্কয়ার। তাহলে দুটো ভেক্টরে যখন মধ্যবর্তী কোণ বার করতে দেবে আমরা ax bx cx ay by cy আইডেন্টিফাই করে আমরা বসিয়ে দেবো, cos থিটা বেরিয়ে যাবে। তাহলে a ডট b মানে কি, একটু আগে পেয়েছি ax ay bx by cx cy, মড অফ a মানে কি রুট ওভার অফ ax স্কয়ার bx স্কয়ার cx স্কয়ার, মড অফ b মানে কি ay স্কয়ার by স্কয়ার cy স্কয়ার। নাম্বার 3, যদি a ভেক্টর b ভেক্টরের উপর লম্ব হয় তাহলে থিটার মান কত হয়ে যাবে, 90 ডিগ্রি। তাহলে cos 90 মানে কত হয়ে যাবে, 0। তাহলে আমরা কি লিখতে পারি, a ডট b বাই মড অফ a মড অফ b দ্যাট ইজ ইকুয়াল টু 0, cos 90 মানে 0 হয়ে যাবে। তাহলে এটা ক্রস মাল্টিপ্লাই হয়ে গিয়ে কি হয়ে যাবে, a ডট b 0। তাহলে a ডট b 0 মানে কি লিখতে পারি, a ভেক্টর b এর উপর লম্ব, বা a ডট b মানে আমি কি লিখতে পারি রে, ax ay bx by cx cy that is equal to 0। যদি a ভেক্টর b ভেক্টরের উপর লম্ব হয় তাহলে থিটা 90 ডিগ্রি। তাহলে cos 90 মান হচ্ছে 0। তাহলে a ডট b 0 और ax ay plus bx by plus cx cy equal to 0। হলো, তাহলে একটা এক্সাম্পল দেখ, দুটি ভেক্টর a এবং b এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। দুটি ভেক্টর a এবং b এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো।
যেখানে a ভেক্টর ইকুয়াল টু I minus 2j plus 2k and b vector equal to 3i plus 2j plus k. a vector এবং b vector মধ্যবর্তী কোণ নির্ণয় করো, যেখানে a vector equal to I minus 2j plus 2k and b vector equal to 3i plus 2j plus k. তাহলে ফার্স্ট ভেক্টরের দেখ ax সমান আমরা কি লিখতে পারি, i এর সহগ 1, bx সমান কত লিখতে পারি -2, cx সমান কত লিখতে পারি 2, সেকেন্ড ভেক্টর ay মানে হচ্ছে লিখতে পারি 3, by কত লিখতে পারি 2, cy কত লিখতে পারি 1, ax হচ্ছে 1, bx -2, cx হচ্ছে 2, ay হচ্ছে 3, by হচ্ছে 2, cy হচ্ছে 1। তাহলে এখানে বসিয়ে দেবো cos থিটা ইকুয়াল সামথিং বেরোবে, যদি এক্সাক্ট অ্যাঙ্গেল বেরোয় তাহলে তো থিটা বসিয়ে দিচ্ছিস, নাহলে থিটা ইকুয়াল টু cos ইনভার্স অফ যেরকম ভাবে রেখে দেবো। তাহলে তো ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর অ্যালাউ আছে, ক্যালকুলেটর দেবো। তাহলে এই ফর্মুলাটা মনে রাখলে সব থেকে সুবিধা, আদারওয়াইজ নাহলে বসে বসে বার করবি। সবসময় আমি এই জন্যই ফর্মুলাটা করিয়ে দিলাম, কিন্তু তার আগে লিখে নিতে হবে মনে করি এ ভেক্টর ইকুয়াল টু এত, বি ভেক্টর ইকুয়াল টু এত, কারণ স্ট্যান্ডার্ড ফর্মুলা না, তোদের প্রবলেমস সলভিং এর সুবিধার জন্য আমি করিয়ে দিলাম। নিশ্চয়ই আমরা ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে। ভালো করে দেখে রাখবি, পরের দিন ক্রস প্রোডাক্ট হয়ে গেলে চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তারপরে আমি অঙ্ক করবো। ওকে, ভালো করে দেখে রাখবি, জাস্ট বসিয়ে দিয়ে তোরা যখন আসবি আমি তখন কস ইনভার্সে কী করে ক্যালকুলেশন করানো হয় দেখিয়ে দেবো। তোরা কিন্তু ফার্স্ট পরীক্ষাটা হয়ে গেছে, তোরা খাতা অর্ধেক এটা পরে দেখা হয়ে গেছে, আমি দিয়ে দেবো। ISSB সিবিএসসি তো হয়ে গেছে। এবার তোরা প্রিপারেশন রাখবি হচ্ছে যে চ্যাপ্টারগুলো হয়েছে, সেটা হচ্ছে আমাদের একমাত্রিক গতিটা আমি আবার পরীক্ষা নেবো এবং ভেক্টর, এই দুটো প্রিপারেশন রাখবো।